জনাব গোলাম মোল্লা রনি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম, নির্বাচনী প্রচারণায় মাঠে নামার সঙ্গে সঙ্গে আমরা দেখছি রাজনৈতিক দলগুলো একজন আরেকজনকে ঘায়েল করে নানা বক্তব্য দিচ্ছে। এই যে আক্রমণাত্মক ভাষা, সেটি কি শঙ্কা তৈরি করছে, নাকি রাজনৈতিক দলগুলোর ভোটের মাঠ চাঙ্গা রাখার কৌশল? ধন্যবাদ, আপনার প্রশ্ন উত্তর দেবো, কিন্তু একটা ছোট সংশোধনী দিয়ে নেই। আমি বিএনপির কোনো নেতা নই। 2018 সনে বিএনপির মনোনয়নে ইলেকশন করেছিলাম। বিএনপির কোনো প্রিলিমিনারি মেম্বারশিপ আমার নেই। তো কাজে এখানে আমি একজন বিএনপির সমর্থক হতে পারি, বড় জোর একজন কর্মী হতে পারি, কিন্তু নেতা বললে অনেকের মেজাজ গরম হয়ে যাবে যে ও আবার নেতা হলো কি করে। এটাকে আমরা আপনার বিনয় ধরে নেব? না না, বিনা না, আমার তো কোনো পোর্টফোলিও নেই। বিএনপির একটা যে কোনো একটা ওয়ার্ড কমিটিতেও যদি আমি একটা সাধারণ কিছু থাকতাম, তাহলে আপনি বলতে পারতেন যে এটা ওয়ার্ড কমিটির নেতা। আমি বিএনপিতে শুধুমাত্র নির্বাচন করেছি আওয়ামী লীগ থেকে এসে একবার। বিএনপিতে আমার কোনো পোর্টফোলিও নেই। ফলে পরিচয় যদি দেওয়া হয় তাহলে মানে বিএনপির সমর্থক, বিএনপির কর্মী এরকম দিলে আমার জন্য অসুবিধা হয় না। কিন্তু নেতা বললে আরও অনেক বড় বড় নেতারা আছে, তাদের মেজাজ গরম হয়ে যাবে যে মিস্টার রনি সে আবার নেতা হলো কী করে, সে তো আওয়ামী লীগ থেকে আসছে, একবার মতো ইলেকশন করেছে। এই জন্য আসলে অনুষ্ঠানের মাধ্যমে আমি চাই না যে বিএনপির কোনো লোকের এই সময়টাতে তাদের মেজাজ খারাপ হোক। এখন তারা ক্ষমতার একেবারে দ্বার প্রান্তে, তো যখন মানুষ ক্ষমতার কাছাকাছি থাকে তাদের শরীরে অনেক গরম থাকে আর কি। তো যার জন্য মানে গোলাম মোল্লা রনি রাজনৈতিক বিশ্লেষক, লেখক, এটাই আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য যথেষ্ট। এখন আপনি যে প্রশ্নটা করেছেন, সেই প্রশ্নটার জায়গাতে যেটা উপস্থাপনাতে আপনি শুরু থেকে বলেছেন, সেটা হলো এই মুহূর্তে রাজনীতির ময়দানে যা কিছু হচ্ছে এর একটা বিরাট অংশই কিন্তু আর্টিফিশিয়াল, এবং সেই আর্টিফিশিয়াল সব জায়গাতে, অর্থাৎ একটা কৃত্রিম আবহাওয়া তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কিছু মানুষকে মহামানব বানানোর চেষ্টা করা হচ্ছে, কিছু মহামানবকে অমানুষ বানানোর চেষ্টা করা হচ্ছে, আর কিছু মানুষকে অপমান করতে করতে, লাঞ্ছিত অপমানিত করতে করতে তাদেরকে পশুর পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো ফলে কি হলো, প্রতিটি সমাজের একটা ইকো ব্যালেন্স থাকে। এই সমাজের সমস্ত পশু পাখি প্রাণী, আলো বাতাস থেকে শুরু করে বৃক্ষলতা, মানুষ, এই যে একটা প্রাকৃতিক পরিবেশ, এই প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যটা হয় সাংস্কৃতিক বিপ্লব দ্বারা, মাধুর্য দ্বারা, গান, কবিতা, লেখা সব মিলিয়ে, দর্শন, সব কিছু। গত 17 মাসে আমাদের মানবিক মূল্যবোধ, আমাদের চিন্তা চেতনা, আমাদের কর্মের কোনো জায়গাতেই কোনো উন্নয়ন ঘটেনি, বরং উল্টো দিকে ফিরেছে। দ্বিতীয়ত হলো যে এই 17 মাসে একটা গান হয়নি, একটা কোনো কবিতা হয়নি। আমার ভাই উনি আছেন সংবাদপত্রের সাথে সরাসরি জড়িত আছেন, উনি সাহিত্য পৃষ্ঠাও দেখেন। আমার কাছে মনে হয় না যে 17 মাসে উল্লেখ করার মতো 2 লাইন কবিতা ওনার কাছে পাঠিয়েছে, উনি ছাপিয়েছেন, আর ওনার মনে আছে, উনি এখানে বলতে পারবেন এরকম কোনো কবিতা ওনার সমকালের পত্রিকায় আসে নাই, আমি তো দেখি নাই। ফলে ইংরেজিতে যেটিকে বলা ব্যারেন, একটা অনুর্বর একটা সমাজ এখানে চলছে। সেই অনুর্বর সমাজে হঠাৎ করে শুরু হয়েছে নির্বাচনের তোড়জোড়। এই নির্বাচনের তোড়জোড়ে যা হয়, এই ধরনের একটা অস্থির সমাজে ঠিক সেই ঘটনাটা ঘটছে। মানুষ ছুটছে, প্রচণ্ড বেগে ছুটছে, যারা পদ চায়, পদবি চায়, যারা মন্ত্রী হতে চায়, এমপি হতে চায়, প্রধানমন্ত্রী হতে চায়, এবং তারা মনে করছে যে আমি যে মন্ত্রী হতে চাচ্ছি, প্রধানমন্ত্রী হতে চাচ্ছি, বা আমি যে রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছি, এটাই আমার সবচেয়ে বড় যোগ্যতা, মাই উইল ফোর্স। আদার দ্যান দ্যাট মানুষ আমাকে কি মনে করলো, মানুষের কাছে আমার কোনো জবাবদিহি আছে কি নেই, আমার কি যোগ্যতা আছে, আমি এই রাষ্ট্র পরিচালনা করতে পারবো কি পারবো না, এইরকম যে একটা আর্ত উপলব্ধি। বাংলাদেশে প্রায় 2000-এর মতো সংসদ সদস্য প্রার্থী, তাদের কারোর মধ্যে এরকম আর্ত উপলব্ধি আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। বরং একেবারে যেই লোক হয়তো দেখা গেল যে এই নির্বাচনে টেকনাফের একটা অজয় পাড়াগা থেকে দাঁড়িয়েছে, হয়তো 200 ভোট সে পাবে না, কিন্তু তার ধারণা যে সে যদি প্রধানমন্ত্রী হন তাহলে ইন্দিরা গান্ধীর শেষে বাংলাদেশ ভালো চালাতে পারবে। ইন্দিরা গান্ধী ভারত যেভাবে চালিয়েছে তার চেয়ে, বেনজির ভুট্টো যেভাবে চালিয়েছেন, অথবা ধরুন আরও বিখ্যাত উইনস্টন চার্চিল, সে কি বুঝে? উইনস্টন চার্চিল তো আমার কাছে শিশু। আমি বাংলাদেশটাকে এমন সুন্দরভাবে চালাবো যে সারা পৃথিবী, আমেরিকার যত
চালাকি করুক না কেন, উইনস্টন চার্চিল যেভাবে হিটলারকে পরাজিত করেছে, আমরা আমেরিকাকে পরাজিত করে ফেলবো। আমাদের দোয়া আছে, দরুদ আছে, ফু আছে, বিভিন্ন রকম জাদু আছে, মন্ত্র আছে, বান আছে, টোনা আছে, একদম ডোনাল্ড ট্রাম্পের এমন অবস্থা করে দেবো যে ঘুমাতেই পারবে না, ও হোয়াইট হাউসের মধ্যে সে ব্রাস্ট করে মারা যাবে আর কি, এমন বান মেরে দেবো। তো এই যে অবস্থা, সেই অবস্থার প্রেক্ষিতে আপনি দেখেন দিনে রাতে সব মানুষ যে প্রচারগুলো হচ্ছে, সব কিছুর মধ্যে কোনো ধারাবাহিকতা, ইংরেজিতে দুটো শব্দ, একটা হলো কনস্ট্যান্ট, দৃঢ়তার সঙ্গে যখন আপনি একটা জায়গাতে দাঁড়িয়ে থাকবেন, আর একটা হলো কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। এই দুটো জিনিস আমাদের রাজনীতিতে নেই। গত 17 মাসে কোনো একটা রাজনৈতিক দল, কোনো একটা ব্যক্তি আপনি দেখতে পারবেন না যে এই গত 17 মাস ধরে একই নীতি, একই আদর্শ, একই কথা বলেছে এবং সেটা স্থির আছে। এবং জনাব গোলাম মাওলা নূরী, আরও একটি অবাক করা বিষয়ে সব রাজনৈতিক দলই ষড়যন্ত্রের অভিযোগ করছে। তাহলে আসলে ষড়যন্ত্র করছে কারা? ষড়যন্ত্র সবাই করছে, প্রত্যেকটা মানুষ তার নিজের সঙ্গে ষড়যন্ত্র করছে। অর্থাৎ কোনো একটা মানুষ ধরেন, সে যদি নিজে বিশ্বাস না করে দৃঢ়ভাবে যে আমি এই কাজটি করতে পারবো, এই কাজটি আমার করা উচিত, মানে আই ক্যান ডু, এবং আমার এই কাজটা করা উচিত, এবং জনগণ আমাকে সমর্থন দেবে এবং আমি এই কাজে সফল হওয়ার ব্যাপারে শতভাগ নিশ্চয়তা, এই যে আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাস থেকে মানুষ আত্মপ্রবঞ্চনা থেকে বাঁচতে পারে। এখন প্রতিটা মানুষই নিজেকে বেলুন যেভাবে মানে ফুলিয়ে রাখে, একটা দেখুন আমরা যে একটা ব্যাং ফুলিয়ে অনেক বড় হাতির মতো হয়ে যায়, ওইরকম প্রত্যেকটা মানুষ যার যার অবস্থানে নিজেকে পাম্প করে তারপর বলে যে আমার পাম্প হয় না, আরও 4-5 জনকে ডাকে, যাই আমাকে আরও একটু পাম্প করে ফুলাতো দেখে আমি কত মোটা হই, তাজা হই, কত বড় দেখা যায়। এইভাবে আমাদের চারিদিকে সব বড় বড় মানুষ ঘুরে বেড়াচ্ছে। ফলে যারা এই নিজেদেরকে বায়ু মানে প্রয়োগ করে মোটা তাজা করে ফেলছেন, তারা নিজেরাও ক্লান্ত, বিধ্বস্ত, আমরাও ক্লান্ত, আমরা কোনো দিশা পাচ্ছি না। একেবারে নিকটে, মাত্র যদি ধরেন 22 তারিখে 12 তারিখে যদি নির্বাচন হয়, কয়দিন হাতের সময় আছে? 13-14 দিন নির্বাচন বন্ধ হয়। 13-14 দিনের আগে তো সব কিছু সেটেলড হয়ে যাওয়ার কথা। এখন চক্রান্তের কথা আসবে কেন? এখন একে অপরকে অভিযোগের ব্যাপার আসবে কেন? এখন কথায় কথায় আল্লাহ রাসূলের দোহাই দিয়ে জান্নাত, কাফের, মুনাফেক, এই সমস্ত শব্দ কেন রাজনীতিতে আসবে? এরকম তো আমাদের দেশে ছিল না। যখনই দেখবেন যে কোনো একটা জায়গাতে মানে অতিরিক্ত খেলাধুলা হয়। বাস্তবতা বিবেচনা একটি প্রশ্ন তো আসে যে বাংলাদেশের রাজনীতি কিংবা নির্বাচন কি শুধুমাত্র অভ্যন্তরীণ বিষয়, নাকি সেটি ভূ রাজনৈতিক অংশ হয়ে গেছে? সে আলোচনায় ফিরব পরবর্তী অংশে। এ পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জনাব মাহবুব আজিজ, আমরা রাজনৈতিক দলগুলোর মাঝে যে আক্রমণাত্মক ভাষা ব্যবহারের প্রবণতা দেখছি, সেটি কি গণতান্ত্রিক সীমাবদ্ধতাকে আমি যদি বলি যে সীমার মধ্যে আছে কিনা? আর এনসিপির কথা বারবার বলা হচ্ছে যে এনসিপির নেতাকর্মীদের কঠোর বক্তব্য কি রাজনৈতিক শক্তির প্রতিফলন, নাকি আলোচনায় থাকার কৌশল? জি, ধন্যবাদ, শুভেচ্ছা। দেখুন, এই পুরো পরিস্থিতিটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, যে নির্বাচনের আর 17-18 দিন, তো এর মধ্যে 22 তারিখ থেকে শুরু হলো, 22, 23, 24, 25, আজকে 4 দিন ধরে নির্বাচনী প্রচারণা চলছে। স্বাভাবিকভাবেই এক দল আরেক দলের বিরুদ্ধে বলবে, তার কর্মসূচি আসবে এবং নানান রকম কথাবার্তা তো সামনে আসছে। আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই, গত জুন-জুলাই মাসে, মানে প্রায় 1 বছর আগে কিন্তু জামাত তার প্রার্থীদেরকে ঠিক করে ফেলেছিল, কিন্তু তারা নির্বাচন দাবি করেনি। নির্বাচনটি দাবি করেছিল কারা? বিএনপি। বিএনপি কিন্তু ব্যস্তই ছিল, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন অথবা ফেব্রুয়ারির মধ্যে দিন ইত্যাদি। বারবার বিএনপি যখন এই একটি ইস্যু নিয়ে তারা মাঠে ব্যস্ত ছিল, তখন তাদের প্রধান নেতা লন্ডনে ছিলেন ইত্যাদি, নানান রকম পরিস্থিতিতে বিএনপি কিন্তু ঠিক নির্বাচনী মাঠটা প্রস্তুতি করবার ওরকম ভাবে মনোযোগ তারা দিতে পারেনি। সেই সময়ে কিন্তু জামাত, সেই জুন-জুলাইতেই আমরা জানি গত বছরের জামাতের কোন প্রার্থী কোথায়, তারা তাদের মাঠ গুছিয়ে বলছে যে ঠিক আছে, আমাদের সংস্কার ইত্যাদি নানান কিছুতে তারা সময় ক্ষেপণ করেছে এবং যত বেশি সময় পাওয়া যায় তত যেন ভালো। এর মধ্যে তারা কি করলো? এনসিপিকে সাথে নিয়ে নিল, যাতে 71-এর যে তাদের যে একটা বিতর্কিত ভূমিকা সেটাও ফিল্টার্ড হয়ে যায় এবং এই গণ অভ্যুত্থানের যে পুরো যে সুফল বা সেটাকেও তারা পকেটস্থ করে ফেললো। এতে কিন্তু এনসিপির রাজনীতি একেবারে অন্ধকারে নিক্ষিপ্ত হয়ে গেল, ডানপন্থাতে বিলীন হয়ে গেল, সেটা আরেকটা কথা। কিন্তু জামাত অনেক তাদের ব্যাটে অনেক রান যুক্ত করতে পারলো। আপনি দেখুন যে সেটি আসলে কিভাবে, সেটি হচ্ছে যে এই যে 24-এর গণঅভ্যুত্থান তো একটা অনেক বড় ব্যাপার। এটা তো মানুষ গত 12 বছর ভোট দিতে পারেনি।
এই যে গণতন্ত্র এবং গণতন্ত্রের প্রতি যে মানুষের একটা দুর্নিবার আকাঙ্ক্ষা, এইটার পক্ষে তো মানুষ রক্ত দিয়েছে। এই পুরো ব্যাপারটি নেতৃত্ব দিয়েছে এই ছাত্ররা, তরুণীরা, তাদেরই দল ভোট গণঅভ্যুত্থান। কত শতাংশ রয়েছে? ভোটের বিষয়টা হচ্ছে কি, ধরেন ভোটের ব্যাপারের সাথে কিছু একটা প্রত্যয় কিন্তু জড়িত থাকে। ভোট হয়তো তারা এখন পেত না, কিন্তু মানুষের ভেতরে যে, আপনার কি মনে আছে 2 আগস্ট, 3 আগস্ট, 4 আগস্টের গানের কথা, লক্ষ লক্ষ মানুষ কি স্বপ্ন দেখেছিল, এই স্বপ্ন দেখিয়েছিল তো এই তরুণরা, এই তরুণীরা। রাইট। আজকে এই তরুণীরাই কিন্তু দলে দলে বেরিয়ে যাচ্ছে। কেন? কারণ তারা জামাতের খপ্পরে পড়তে চায়নি।